আমাদের 29 তারিখে যে ভোটটা হয়েছিল 164 নম্বর পার্টে, 164 এবং 165 একই পাড়ায় দুটো বুথ, যেহেতু ভোটার বেশি তো অবজারি বুথ। তো 164 নম্বর বুথে যখন আমরা ওই মেশিনের সাথে ভোটের যখন টাই আপ করি, যখন মানে করি, তখন দেখা যায় যে 52খানা ভোট বেশি দেখানো হচ্ছে। আমার ব্যক্তিগত পরিবার চারজনই সিপিএম কে দিয়েছে। আর চারজনই কি 164 এর ভোটার? চারজনই সিপিএম কে ভোট দিয়েছে। আমার ওয়াইফ আছে, দুটো মেয়ে আছে, তারা আমরা চারজনই সিপিএম কে ভোট দিয়েছে। আচ্ছা, আর আপনাদের এখানে কি বিজেপির, আপনার কি মনে হয় আপনাদের এরিয়াতে বিজেপির লোকেরা এত ভোট পেতে পারে? অবশ্যই না। আর এখানে বিজেপির ক্যাম্পেইন কিরকম হয়েছিল? এখানে কোনোদিন বিজেপির লোক আজ পর্যন্ত মানে কোনোদিনই আসেনি, আজকেও আসেনি, এখনো আসেনি। 164 ও 165 বুথ নম্বরে আমি একজন আইএসএফ থেকে ক্যান্ডিডেট ছিলাম। যেহেতু যে গত লোকসভা ভোট হয়েছিল তাতে আমাদের আইএসএফ থেকে 305টা ভোট পেয়েছিল। বুথ মানে দুটো আলাদা আলাদা, মানে একই গ্রামে। কারোর বোর আছে 164, 64 কারোর, আমার ওয়াইফের জন্য 165 আছে, আমার ওয়াইফে 164, আমার আছে 65। তো বিজেপি সেই তুলনায় পার টেবিল কম ছিল, আর আমাদের একজন করেই কাউন্টিং এজেন্ট ছিল। दोस्तों आज की खबर आप समझिएगा बड़ी चौंकाने वाली है, क्योंकि ये खबर इसलिए चौंकाने वाली है क्योंकि आपके पास वीडियो आते होंगे जिसमें बीजेपी के नेता, विधायक, कार्यकर्ता ये कहते हुए आपको मिलते होंगे कि मुसलमान तो हमें वोट नहीं देते, हम तो उन पर कृपा करते हैं कि उनको सारी सुविधाएं भी दी जाती हैं। ये ऐसा आपने अक्सर सुना होगा, कभी मिस नहीं किया होगा। किसी ना किसी विधायक का, किसी ना किसी बीजेपी के कार्यकर्ता का ये आ जाता होगा कि मुसलमान हमको वोट नहीं करते। लेकिन आज की खबर समझिए, सोचिए क्या हुआ। 97 मुस्लिम वोट बीजेपी को, जी हाँ 97% मुस्लिम वोट बीजेपी को। बंगाल के एक बूथ का रहस्य जिसने पूरे चुनाव का नतीजा बदल दिया। नमस्कार दोस्तों, आज हम बात करेंगे पश्चिम बंगाल के एक ऐसे चुनावी बूथ की जिसके नतीजों ने सिर्फ स्थानीय लोगों को नहीं बल्कि राजनीतिक दलों और चुनावी प्रक्रिया पर नज़र रखने वालों को भी हैरान कर दिया। सबसे पहले ये स्पष्ट कर दें कि इस रिपोर्ट का आधार ऑल्ट न्यूज़ की विस्तृत ग्राउंड रिपोर्ट है। ऑल्ट न्यूज़ की टीम पश्चिम बंगाल के राजाहट न्यू टाउन विधानसभा क्षेत्र के उस बूथ तक पहुंची जहां के चुनाव परिणामों को लेकर गंभीर सवाल उठाए जा रहे हैं। सवाल है, क्या सचमुच एक मुस्लिम बहुल इलाके में 97% वोट बीजेपी को दिए गए या फिर कहानी कुछ और है? चलिए विस्तार से समझते हैं। पश्चिम बंगाल विधानसभा उपचुनाव में राजाहट न्यू टाउन सीट से बीजेपी उम्मीदवार पीयूष कनोडिया की जीत हासिल की, लेकिन इस जीत के पीछे एक ऐसा बूथ है जिसका नाम है बूथ नंबर 164। आधिकारिक नतीजों के अनुसार इस बूथ का कुल 656 वोट पड़े। इनमें से सुनिएगा 637 वोट बीजेपी उम्मीदवार को मिले। तृणमूल कांग्रेस को सिर्फ कितने वोट मिले? 5 वोट मिले। और सीपीआई-एम आईएसएफ गठबंधन के उम्मीदवार सत्यदेव को केवल 1 वोट, यानी लगभग 97% वोट बीजेपी के पक्ष में गए। 115 रायरहाट न्यू टाउन विधानसभा ग्राम जगदीशपुर 164 ও 165 বুথ নম্বরে আমি একজন আইএসএফ থেকে ক্যান্ডিডেট ছিলাম। যেহেতু যে গত লোকসভা ভোট হয়েছিল তাতে আমাদের আইএসএফ থেকে 305টা ভোট পেয়েছিল। আমাদের দলের চেয়ারম্যান বিধানসভায় এখন জোট করে যেহেতু আমাদের দলের চেয়ারম্যান তার তো একটা আকলাখ আছে, সেই আকলাখ মেনে আমরা সিপিএম এর সঙ্গে জোট করেছে ভাইজান। আমরা সেই আকলাখ মেনে আমি একটা আইএসএফ ক্যান্ডিডেট 164 থেকে আমি ভোট দিয়েছি। আমার বাড়ি ফ্যামিলিও ভোট দিয়েছে। ভোট দেওয়ার সত্ত্বেও একটা ভোট কিভাবে পায়? একটা ভোটটা পায় কিভাবে? এবারে যেহেতু আমার বাড়ির ভোট আছে, আমার আরো সব কর্মী আছে, সেসব কর্মীগুলো গেল কোথায়? আপনার বাড়িতে কজন? আমার বাড়িতে ভোট আছে টোটাল 8টা। 164? হ্যাঁ 164-এ 8টা ভোট আছে, সেসব ভোটগুলো গেল কোথায়? আচ্ছা, আপনার কেন মনে হয় এখান থেকে মানুষ বিজেপি কে কেন ভোট দেয় না? যেহেতু এখানে তো মাইনরিটি মুসলিম ভোট 98% ভোট, সেই হিসেবে সব সিপিএম মানুষ ভোট বিজেপি ক্যাম্পেইন, যিনি পীয়ূষ কানোডিয়া যিনি জিতেছিলেন এই পাড়ায় এসেছিলেন? না উনি আসেনি। ওইদিকে তাকান।
আসেননি। पहली नज़र में ये सिर्फ एक चुनावी आंकड़ा लगता है, लेकिन जब आप इस बूथ की सामाजिक और राजनीतिक तस्वीर देखते हैं तो कहानी अचानक बदल जाती है। जी हां, ऑल्ट न्यूज़ की रिपोर्ट के अनुसार बूथ 164 जिस इलाके में स्थित है उसे स्थानीय लोग मुसलमान पाड़ा कहते हैं। আমার নাম আশরাফ আলী। আশরাফ আলী। বলুন। বলছি আমাদের যে জগদীশপুর 164 বুথে হ্যাঁ, এখানে সংখ্যালঘু মানে প্রায় 98% ভোটার সংখ্যালঘু এই বুথটা 164। আপনি 164 হ্যাঁ আমাদের 165 মানে একই বুথ মানে দুটো আলাদা আলাদা মানে একই গ্রামে কারোর বোর আছে 164 64 কারো আমার ওয়াইফের জন্য 165 আছে, আমার ওয়াইফে 164, আমার আছে 65। আপনার ওয়াইফ 164। হ্যাঁ আমার 165, কিন্তু আমরা তো এখানে দীর্ঘদিন ধরে 10 বছর আমার তো ধরো জিতে যাচ্ছি সিপিএম থেকে, আমার একটা সিপিএম সমর্থক। তাহলে আমরা তো বুঝতেই পারছি না আমরা মানে 64তে আমরা 9 ভোটে লিড করছি সিপিএম, যেহেতু আইএসএফ জোট সিপিএম, কিন্তু আবার 65 হ্যাঁ ওই তো আমি বললাম আইএসএফ সাথে সিপিএম এর জোট, কিন্তু 64তে দেখছি যে আমরা একটা ভোট পেয়েছি। এর কারণটা কি আমার তো এখন মাথায় ঢুকছে না। এবার আপনারও এই কনফিডেন্স কি হ্যাঁ, আছে আপনার ওয়াইফ আপনারা যে প্রার্থীকে হ্যাঁ, সমর্থন করে তাকে ভোট দিয়েছে? ভোট দিয়েছি, তো কিন্তু এই ভোটগুলো গেল কোথায়? হুম এটাই আমার মানে আউটডোর সার্ভিস মানে আমরা বুঝতে পারছি না কিছুটা কি। না ওই আইএসএফ সিপিএম ছাড়াও আপনার কি মনে হয় 164 নম্বর বুথে বিজেপি জেতার কথা এতটা লিড? না 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 আমাদের বিজেপিতে কোটা 30 থেকে 40 হার্ডলি টেনে টুনে 50 উপরে উঠতে যাবে না ভোট। বিজেপি পেলে 50টা পেতে পারে। আমাদের এখানে বিজেপি বলে বিজেপির ভোট নেই, যেহেতু আমাদের সংখ্যালঘু এলাকা, আমাদের এখানে বিজেপি ভোট নেই। বিজেপি ভোট আছে 50 থেকে 70টা ভোট। ये एक मुस्लिम बहुल इलाका है। चुनाव आयोग के आंकड़ों के मुताबिक इस बूथ के लगभग 88% मतदाता मुस्लिम हैं। अब यहाँ एक और दिलचस्प तथ्य सामने आया। बूथ 164 के बिल्कुल बगल में बूथ 165 है। दोनों बूथ एक ही इलाके के लोगों के लिए बनाए गए हैं। कई मामलों में एक ही परिवार के अलग अलग सदस्य दोनों बूथों में बटे हुए हैं, लेकिन बूथ 165 का नतीजा बिल्कुल अलग आया। वहाँ क्या हुआ? वहाँ बीजेपी को केवल 32 वोट मिले, जबकि सीपीआईएम आईएसएफ गठबंधन को 299 वोट और टीएमसी को 290 वोट मिले। यानी एक ही मोहल्ला, एक जैसा मतदाता, एक जैसी सामाजिक संरचना, लेकिन दो बूथों के नतीजे जमीन और आसमान। আমার নাম আহমদ আলী মন্ডল। আমি এখানকারের পঞ্চায়েত সদস্য, দুবারের পঞ্চায়েত সদস্য। এখন আমি বর্তমানে এই এলাকায় পঞ্চায়েত সদস্য আছি। আচ্ছা, তো এবার আপনাদের ভোট কবে হয়েছিল? 23 না 29? 29 এর দিন কি হয়েছিল একটু বলুন। আমাদের 29 তারিখে যে ভোটটা হয়েছিল 164 নম্বর পার্টে, 164 এবং 165 একই পাড়ার দুটো বুথ, যেহেতু ভোটার বেশি তো অবজারি বুথ। তো 164 নম্বর বুথে যখন আমরা ওই মেশিনের সাথে ভোটের যখন টাই আপ করি, যখন মানে করি, তখন দেখা যায় যে 52খানা ভোট বেশি দেখানো হচ্ছে মেশিনে। যা ভোট শোনেন আমি বলছি, যে ভোটটা দেখানো হয়েছে তার থেকে বেশি 52টা ভোট দেখাচ্ছে। তখন স্বাভাবিকভাবে আমরা ডিসিশন নেই যে এখন ভোট বন্ধ রাখুন। আমরা রিপোলিংয়ের জন্য বলি, যাই হোক পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে লোকজন আসে এবং আমরাও আমাদের এজেন্ট যারা ছিল এবং আমি নিজেও পাশের ঘরের এজেন্ট ছিলাম, আমরা বসে একটা সিদ্ধান্তে পৌঁছাই যে এই মক্কল যেটা হয়েছিল 50-52টা ভোট, ওই ভোটটা জিরো দেখিয়েছে মেশিনে, আমরা দেখেছি, কিন্তু পরে ওটা কিভাবে আবার ওটা অ্যাডজাস্ট হয়ে গেল আমরা জানি না। কিন্তু পরে যেটা সিদ্ধান্ত হলো, একটা লেখালেখিও হলো, সেখানে সব এজেন্ট, সব পলিটিক্যাল পার্টির এজেন্ট সই করলো, বিজেপি, তৃণমূল, সিপিআইএম বা কংগ্রেস। মূলত এই চারজন মানে সবাই ওই কাগজে সই করলো এবং অফিসাররাও সই করলো যে ওটা ভিভিপ্যাট গুণই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তো তারপরে যথারীতি ভোট হয়ে গেল। আমি কাউন্টিং এতে যাইনি, যেতে পারিনি। তো পরে আমি দেখছি যে যখন ফর্ম 20 যখন হাতে পেলাম, তখন তাতে দেখছি যে সিপিআইএম একটা ভোট পেয়েছে, তৃণমূল 5টা, বিজেপি এই কংগ্রেস 7টা, নির্দল 1টা না 2টো এরকম পেয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। এখন কীভাবে হলো, কেমনভাবে হলো, যেহেতু এটা সংখ্যালঘু এলাকা টোটাল, আমি জানি না, যে আমিও নিজে আশ্চর্য হয়ে গেলাম। আর আপনার পরিবারের কতজন মোটামুটি ভোট দিয়েছে এবার? আমার পরিবারে আমাদের তো টোটাল গোষ্ঠী ধরলে অনেক ভোট, 164 হ্যাঁ 164-এ, কিন্তু আমার নিজের পরিবারেরই মানে 8টা। আর আপনি কনফিডেন্ট হ্যাঁ, যে 8 জনই হ্যাঁ, সিপিএম কে দিয়েছে? হ্যাঁ 8টা ভোট, হ্যাঁ ওটা তো অবশ্যই, এবং বহু লোকই দিয়েছে। কারণ হচ্ছে আমি এখানে পঞ্চায়েত মেম্বার প্লাসের আগে জিতেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে টু দ্য ফ্যাক্ট। এবার কিভাবে হলো এটা আমি তো 23 আপনি কত মার্জিনে জিতেছিলেন? 2023-এ পঞ্চায়েতে আমি 314 ভোটে জিতেছিলাম। আর তার আগে? তার আগে জিতেছিলাম তৃণমূলের এগেনস্টে, 23-এও তৃণমূলের এগেনস্টে দাঁড়িয়ে জিতেছি। তার আগে জিতেছিলাম 28 ভোট। 28 ভোট। আপনি আপনাকে একটু মাইকটা দিন। यहीं से सवाल उठने शुरू हुए। ऑल्ट न्यूज़ जब इलाके में पहुंचा तो कई स्थानीय लोगों ने कैमरे पर अपनी बात रखी। कई लोगों का कहना था कि जिन्होंने बीजेपी को वोट नहीं दिया था, सीपीआईएम के पंचायत सदस्य अहमद अली मंडल ने दावा किया कि उनके परिवार के 8 सदस्य बूथ 164 पर वोटर थे और सभी ने गठबंधन उम्मीदवार को वोट दिया, लेकिन आधिकारिक परिणाम में उस उम्मीदवार को सिर्फ 1 वोट मिला। এই পাড়ায় আসেইনি। আচ্ছা, ওনাকে একবার দিন। হ্যাঁ কাকা একটু বলো কাঁঠাল। দাদা, না না, ওই দাদাকে আমাকে দাদা, লাস্ট একবার একটা প্রশ্ন। এখান থেকে আপনার কেন মনে হয় মানুষ বিজেপি কে কেন ভোট দেবে না? দেখুন, মানুষ কাকে ভোট দিয়েছে বা দেয়নি এটা আমি বলতে পারবো না, ঠিক আছে, কারণ এটা আমার তো বলার অধিকারও নেই। কিন্তু আমরা যেহেতু এখানে সংখ্যালঘু এলাকা, 1, 2 হচ্ছে যে এখানে আমি আমার নিজের উপরে এখানে একটা কনফিডেন্স আছে যে এখানে আমি পঞ্চায়েত সদস্য এবং সংখ্যালঘু এলাকা, সেই হিসেবে আমার নিজের উপরে মানে কনফিডেন্স আছে, এবং মানুষের উপরেও আমার একটা কনফিডেন্স আছে যে এখানে সিপিআইএমই হয়তো লিড পাবে। এটা যেহেতু এর আগেও পেয়েছে, গত বিধানসভাতেও পেয়েছিল সপ্তর্ষি দেব এখানে। उनका सवाल था, अगर हमने वोट दिया था तो हमारा वोट गया कहाँ? इसी तरह आईएसएफ नेता अख्तर अली मुल्ला ने कहा कि उनके परिवार के कई सदस्यों ने भी गठबंधन उम्मीदवार को वोट दिया था। स्थानीय पोलिंग एजेंट रमज़ान अली ने भी दावा किया कि उन्होंने उनके परिवार ने सीपीआईएम को वोट दिया, लेकिन नतीजा कुछ और कह रहा है। আপনার নাম? আমার নাম রমজান আলী। আপনার ভোটিং এবার কোন বুথে ছিল? আপনি কোন বুথের ভোটার? 164। 164 ভোটার। তো দাদা, আপনার কি মনে হয় যে এখান থেকে একটা মাত্র ভোট সিপিআইএম আইএসএফ এর জোটে গিয়েছে? না না, ভোট তো আমি সিপিএম কে দিয়েছি। আপনি সিপিএম কে দিয়েছে। আপনার পরিবারে কতজন লোক আছে? আমার ব্যক্তিগত পরিবার 4জনই সিপিএম কে দিয়েছে। আর 4 জনই কি 164 এর ভোটার? 4 জনই সিপিএম কে ভোট দিয়েছে। আমার ওয়াইফ আছে, 2টো মেয়ে আছে। আমরা 4 জন, হ্যাঁ। 4 জনই সিপিএম কে ভোট দিয়েছে। আচ্ছা, আর আপনাদের এখানে কি বিজেপির, আপনার কি মনে হয় আপনাদের এরিয়াতে বিজেপির লোকেরা এত ভোট পেতে পারে? অবশ্যই না। আর এখানে বিজেপির ক্যাম্পেইন কিরকম হয়েছিল? এখানে কোনোদিন বিজেপির লোক আজ পর্যন্ত মানে কোনোদিনই আসেনি, আজকেও আসেনি, এখনো আসেনি। আচ্ছা, তো মানে যে এখানে ক্যান্ডিডেট যে জিতেছে সে কখনো এখানে ক্যাম্পেইন করতে আসেনি? সিপিআইএম এর এসেছে, সিপিআইএম আইএসএফ, তৃণমূলের এসেছে, সিপিএম আইএসএফ জোট চলে এসেছে, তৃণমূলেরও এসেছে। মানে সব ক্যান্ডিডেটদেরকে বাকিদের টিমের আপনারা দেখতে পেয়েছেন, বাকি পার্টিদের, কিন্তু বিজেপির ক্যান্ডিডেটকে এখানে কখনো এসে ক্যাম্পেইন করতে দেখেননি বা সে ভোট চাইতে আসেননি। না। আপনি কি ওখানকার কাউন্টিং এজেন্ট ছিলেন? ওই না, পুলিং এজেন্ট ছিলাম আমি। পোলিং, আপনি 164 এর পোলিং এজেন্ট ছিলেন? আপনি 164 এর পোলিং লিডার ছিলাম। ওখানে কোনো রকমের কোনো অসুবিধা কোনো কিছু হয়েছিল যেটা না, একটা ডিস্টার্ব হয়েছিল, যে একটু মেশিনটা ডিস্টার্ব করেছিল, কিন্তু ভোট বেশি দেখাচ্ছিল মেশিনে। তখন তো সেক্টর অফিসার বললো যে
এই মানে বুথের এটা ভিভিপ্যাট গণনা হবে, আচ্ছা, সেইভাবে পরবর্তীকালে আমরা VVPAT। শৈশবে করেও দিয়েছিলাম। আচ্ছা, তো সেটাই। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। अब कहानी का दूसरा शायद सबसे महत्वपूर्ण हिस्सा को समझिए। काउंटिंग यानी मतगणना। पूरे पश्चिम बंगाल के नतीजे 4 मई को आ गए थे, लेकिन इस सीट का नतीजा 5 मई को घोषित हुआ था। क्यों? सवाल उठता है क्योंकि यहाँ मतगणना को लेकर विवाद खड़ा हो गया था। मूल योजना के अनुसार कुल 17 राउंड में काउंटिंग होनी थी, लेकिन अचानक 18वां राउंड जुड़ गया। ये अतिरिक्त राउंड केवल बूथ 164 से जुड़ा हुआ था। समझे कहानी? ऑल्ट न्यूज़ की रिपोर्ट के मुताबिक मतदान वाले दिन इस बूथ पर ईवीएम में 52 अतिरिक्त वोट दिखाई देने को लेकर विवाद हुआ था। पोलिंग एजेंटों ने आपत्ति दर्ज कराई थी। इसके बाद वीवीपैट गिनती की मांग की गई थी। यही मामला बाद में 18वें राउंड से जुड़ा बताया गया। दोस्तों, सबसे दिलचस्प बात यह है कि 17वें राउंड तक बीजेपी उम्मीदवार पीछे चल रहे थे, टीएमसी उम्मीदवार बढ़त में थे, लेकिन जैसे ही बूथ 164 की गिनती हुई पूरा नतीजा पलट गया। रात 11 बजे तक टीएमसी उम्मीदवार 316 वोट से आगे थे और अंतिम राउंड के बाद बीजेपी उम्मीदवार ठीक 316 वोट से जीत गए। यानी एक अकेले बूथ ने पूरे विधानसभा क्षेत्र का परिणाम बदल दिया। কাউন্টিং এর সময় সবকটা পার্টিরই কাউন্টিং এজেন্ট যথাসময়ে ঢোকে এবং তৃণমূল কংগ্রেসের পার টেবিল 5 জন করে কাউন্টিং এজেন্ট ঢোকে। তো ওদের নিজস্ব কিছু ডামি ছিল, আরও 2-3টে ক্যান্ডিডেট যারা এমনি দাঁড়িয়ে ছিল তাদের কাউন্টিং এজেন্টগুলো ওরা নিয়ে নেয়। তো বিজেপি সেই তুলনায় পার টেবিল কম ছিল, আর আমাদের একজন করেই কাউন্টিং এজেন্ট ছিল। তো ঠিকঠাকই চলছিল, একটু চাপা উত্তেজনা ছিল কিছুক্ষণ শুরুর দিকে। টেবিল ধরা নিয়ে হয়, তোমরা যদি কোনো কাউন্টিংয়ে যাও দেখবে প্রথমে ন্যাশনাল পার্টিদেরকে বসতে দেয় টেবিলের সামনে, একটা জাল থাকে, সেটার উল্টো দিকে ইলেকশনের যারা অফিসার্স তারা এক একটা ইভিএম নিয়ে আসে। তো জালের উল্টো দিকে ইভিএম থাকে, জালের এদিকে কাউন্টিং এজেন্টসরা থাকে। এবার ওরা ওদিক থেকে অপারেট করে অন করে, এবার ওইটা কাউন্টিংগুলো আসে, সেগুলো টোকে। ওইটার সাথে 17C বলে একটা ফর্ম আসে, সেই ফর্মটা মিলিয়ে নেয়। 17C কি? বেসিক্যালি ইভিএম এর নাম্বার, ইভিএম এ কটা ভোট পড়েছে, পোলিং এজেন্ট যারা ভোটের দিন থাকে তারা সেই ফর্মটা ফিল আপ করে। তো সেই 17Cটার সাথে কাউন্টিং এজেন্টরা মিলিয়ে দেখে ইভিএমটা ঠিক আছে কিনা। তো এইভাবে চলে। তো ঠিকঠাকই চলছিল ইনিশিয়ালি। মানে আমি যা ইলেকশন ডেটা দেখেছি, 17 নম্বর রাউন্ড অব্দি তাপস চ্যাটার্জি লিড করছিল, কখনোই অন্য কেউ লিড করেনি ইলেকশন কমিশনের ডেটা অনুযায়ী। তোমরা যদি দেখো আছে সেটাই কোলাবরেট করবে। তো প্রথমে অনেকটা ভোটে লিড করছিলেন, তারপরে লিডটা কমতে আসছিল, কিন্তু একেবারে কোনো রাউন্ড হয়নি যেটাতে বিজেপি লিড করেছে, একেবারে লাস্ট রাউন্ডটা ছাড়া। তো 12টা-1টা নাগাদ এটা বোঝা যাওয়া শুরু হয় যে তৃণমূলের গভর্নমেন্ট আর থাকবে না। বাইরে থেকে খবর আসে 190টায় বিজেপি এগিয়ে গেছে, 195টা এগিয়ে গেছে। তো এইটা যখন হয় তখন ডেফিনেটলি তৃণমূলের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের মধ্যে একটা ডিসইলিউশনমেন্ট কাজ করে, এবং এইটা বিজেপির ছেলেরা সেন্স করতে পেরে তারা আরেকটু প্রেশার ট্যাকটিক্স শুরু করে দেয়। মানে নেক্সট 1-1.5 ঘন্টায় ম্যাক্সিমাম তৃণমূলের কাউন্টিং এজেন্টস বেরিয়ে যায়। ঠিক আছে, আমাদেরকে কিছু বলে না, আমাদের কাউন্টিং এজেন্টরা থাকে, তৃণমূলের ক্যান্ডিডেট থাকেন, আর তৃণমূলের 2-3 জন লিডার যারা ওই আরও টেবিল আর এআরও টেবিল হয় দুটো, সেই টেবিলে যারা দুজন লিডার ছিলেন তারা থাকে। চেঁচামেচি হই হট্টগোল চলতে থাকে। এরকম একটা সময় আসে যখন এই কাউন্টিংয়ের হল থেকে 2 জন ক্যান্ডিডেটকেই বার করে দেওয়া হয়, হল থেকে বার করে দেওয়া হয়, বিকজ এতটা দেয়ার ওয়াজ সো মাচ অফ মানে ডিসকর্ড গোয়িং অন। তো তারা বাইরে লবিতে, যে জায়গাটা কাউন্টিং এর বাইরে, যে কলেজের ভেতরে একটা মানে ল্যান্ডিং, সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, বিজেপির ক্যান্ডিডেটও দাঁড়িয়ে থাকে, তারপর চ্যাটার্জিও দাঁড়িয়ে থাকে।
তো আমি শুধু ভেতরে থাকি, কারণ আমাকে কেউ কিছু বলেনি। তো আমি 2 ঘন্টা পরে আমি আবার অবজারভারকে রিকোয়েস্ট করি যে দেখুন একজন সিটিং এমএলএ আর একজনও আমার থেকে সিনিয়র কালি, এবং এই ইলেকশনের যা ট্রেন্ড, আমি তো জিতবো না, কিন্তু ইট ইজ লুকিং ভেরি ব্যাড যে এরকম দুজন সিনিয়র ক্যান্ডিডেট তারা বাইরে বার করে দিয়েছেন আপনি, তো ওনাদেরকে ডেকে নিয়ে আসুন, এটা খুবই খারাপ দেখাচ্ছে। তো ওটা অবজারভার খুব অ্যাপ্রিসিয়েট করে ওনাদের দুজনকে ডেকে নিয়ে আসে। ততক্ষণে অনেক কাউন্টিং এজেন্ট তৃণমূলে অলরেডি বেরিয়ে গেছে, মানে নেই। তো তাপসবাবু ছিলেন। তো এরকমই চলতে থাকে। এইবার মাঝে মাঝে কাউন্টিংটা আটকে যাচ্ছিল, মানে বিকজ মেলাতে পারছিল না হিসেবটা। তো যেই মিলছে না, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে প্রত্যেকটা রাউন্ড হবে একটা ওদের বড় এরকম মানে রয়েছে, হোয়াইট বোর্ড রয়েছে, সেখানে ট্যাবুলেশনটা হবে, সেই ট্যাবুলেশনটা ফাইনাল হবে, তারপরে নেক্সট রাউন্ডে যাবে, মানে তারপরে নেক্সট রাউন্ডে রিভিএম আসবে। তো এরকম হতে হতে 2-3টে রাউন্ড 4টে রাউন্ড অবধি প্রথমে ট্যাবুলেশনটা উপরে 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 চলছিল। 5-6 রাউন্ডের পরে ওটা আটকে যায়, ওই হিসেবটা মিলছিল না, তখন 1-1.5 ঘন্টা কাউন্টিং বন্ধ থাকে, কারণ ওই পুরো রিভার্স ট্যাবুলেশন আবার করতে হয়, করে আবার সেটা করে শুরু করে। তো এইটার মধ্যে যেটা হয় যে আমাদের কাউন্টিং সেন্টারে আরো 2টো বিধানসভার কাউন্টিং হচ্ছিল, বিধাননগর আর রাজারহাট গোপালপুর। তো এই রাজারহাট গোপালপুর আর বিধাননগরে ততক্ষণে ট্রেন্ড একদম ক্লিয়ার হয়ে যায় যে বিজেপি জিতছে, ওখানকারও তৃণমূলের লোকজন বেরিয়ে যায়, এবং ওখানে 4:30-5টার মধ্যে কাউন্টিং মোটামুটি কমপ্লিট। ওই দুটো মানে ধরো একটাই বড় কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের এই উইংটাতে নিউটাউনের কাউন্টিং হচ্ছে, ওইটাতে বিধাননগরের হচ্ছে, ওইটাতে রাজারহাট গোপালপুর হচ্ছে। তো বেসিক্যালি পুরো কম্পাউন্ডটাই ফাঁকা হয়ে যায়, সিআরপিএফ এর লোক থাকে, আর রাজারহাট নিউটাউনের পার্টটা চলতে থাকে। এরকম অনেকক্ষণ চলে। লাস্ট 11টার সময় আমি 17 নম্বর রাউন্ডে আমাদের টোটাল কাউন্টিংটা বুঝে আই ওয়াজ ওয়েটিং যে আমি কত ভোট পেয়েছি সেটা দেখার জন্য। তো আমার কাউন্টিং এজেন্টদেরকে আমি বাড়ি পাঠিয়ে দিই। তারপরে আমি আবার আসি এই আরো টেবিলে, আমি বলি যে আমাকে একটু আমার ফর্ম 20টা দিয়ে দিই। তো ফর্ম 20 দেয় না, ওই ট্যাবুলেশন সিটের একটা সংখ্যা লেখে। তো আমি সেই সংখ্যাটা দেখে আমি বেরিয়ে যাই। তখন যেটা হচ্ছে, তখন দুজনেই বলছে, তৃণমূলও বলছে যে তারা জিতেছে, তৃণমূলের ক্যান্ডিডেট শুধু আছে 2-1জনকে নিয়ে, আর বিজেপির ক্যান্ডিডেট এবং ওনাদের কাউন্টিং এজেন্ট অনেকেই আছে। তো দুজনেই বলছে যে আমরা জিতেছি। তা আমি একটু বুঝতে পারি যে যেই জিতে থাকুক বা জিতবে বলছে, সেটা খুবই একটা স্ল্যান্ডার মার্জিনে হয়। আমার আর এটার মধ্যে কোনো স্টেক থাকে না, থেকে রাত্রিরও হয়ে যায়। তো আমি বেরিয়ে যাই 11টা। আমি বেরিয়ে এসে ওখান থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে ধরো 12:30-1টার সময় ইলেকশন কমিশনের ওয়েবসাইটটা খুলে তখনও দেখি যে ওয়েস্ট বেঙ্গলের সব কটা রেজাল্ট ডিক্লেয়ার, শুধু রেজাল্ট ইন প্রোগ্রেস বা পেন্ডিং এরকম একটা কিছু লেখা থাকে, এবং 300 সামথিং ভোটে তাপস চ্যাটার্জি লিড করছে লেখা থাকে, 17 আউট অফ 18 রাউন্ডস লেখা থাকে। কিন্তু এইটা তোমরা নোট করো যে যখন এই যে 17 আউট অফ 18 রাউন্ডসটা লিখছে, আমরা যখন কাউন্টিং শুরু করি তখন আমাদের বলা হয় যে 16.5 রাউন্ড হবে। 18 রাউন্ডের কোনো গল্প ছিল না, 16.5 রাউন্ড হবে, মানে 16 রাউন্ড পুরো 10টা করে ইভিএম, আর 16.5 মানে মানে মোর দ্যান 20টা করে, হ্যাঁ 20টা করে, হ্যাঁ 10টা, হ্যাঁ লাস্ট। তো 16.5 রাউন্ড হওয়ার কথা। তো আমি ওই 17 দেখে আমি একটু ঘাবড়ে যাই, তারপরে আমি ঘুমিয়ে পড়ি সারাদিন, খুব ঘাটাঘাটি নিয়েছে। সকালবেলা আমাকে বলে যে একবার রিকাউন্টিং হচ্ছে, আমাকে এটা বিডিওর অফিস থেকে ফোন করে বলে, আমাদের যাওয়ার দরকার আছে মিটিংয়ে। তো যাই, গিয়ে আমরা নানান কারণে আমরা কাউন্টিং এ ঢুকতে পারি না। আমি মানে আমাদের কাউন্টিং এজেন্ট আর কেউ যায় না, শুধু আমি আমার একজনকে নিয়ে যাই। সো আই কুড নট এন্টার, লেটও হয়ে গেছিল, আর সেখানে ওরকম পরিস্থিতিও ছিল না যে ওই জায়গাটা ঢোকা। তো আমি আবার চলে আসি। চলে আসার পরে 12টা 12:30 1টা নাগাদ আমি দেখতে পাই যে পীযূষ কানোরিয়া উনি জিতেছেন, এটা ডিক্লেয়ার্ড হলো। তো তাতে যেটা দাঁড়ায় যে তাতে আমার কোনো আপত্তি নেই যে জিতেছে, কিন্তু আমার যে জায়গাটা খটকা লাগলো, তার 2 দিন পরে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ফর্ম 20 পাওয়ার কথা। যখন কাউন্টিং শেষ হচ্ছে সবাইকে ফর্ম 20 দিয়ে দিচ্ছে যে বুথ ওয়াইজ এই। তো আমি 2 দিন পরে আরোকে ফোন করি যে ফর্ম 20টা আমাদের দিন, আমরা একটু বুঝতে চাই যে আমাদের বুথ ওয়াইজ কোথায় কিরকম পারফরমেন্স হচ্ছে, দেখাটা দরকার। তো বলে যে আমাদের তো এখনো দেওয়ার কোনো নির্দেশ আসেনি। তখন আমি ওনাকে বলি যে নির্দেশ আসেনি আমাদের, তো আমি যেহেতু জেলার ডিস্ট্রিক্টের ডিওয়াইএফআই সেক্রেটারি এখন, তো
তো অন্যান্য বিধানসভাতে সব দিয়ে দিয়েছে ফর্ম 20। তো আমি সেরকম 2-3টে ফর্ম 20 আমাদের যিনি আরো আছেন তাকে পাঠান, যে দেখুন এই সবই সাইন করা ফর্ম 20, এটা পানিহাটি এটা এই ওই দিয়ে দিয়েছে, তো আপনি দিয়ে দিন। তো বলে কি 2-3 দিন লাগবে। তো 2-3 দিনটা পেরিয়ে ধরো 4 তারিখ তো 5 তারিখ হয়েছে, আমি ফাইনালি বাধ্য হই সিইসি কে মেল করতে 3-4 দিন আগে। সিইসি কে মেল করি, আরোকে সিসি করি, আর এসডিও বিধাননগর যিনি রিটার্নিং অফিসার মানে মেন দায়িত্বে ছিলেন তাকে দিই। তো তার একদিনের মধ্যে ওরা আমাকে ফিজিক্যালি হ্যান্ড ওভার করে না। এর মধ্যে বিডিওকে আমরা বহুবার ফোন করেছি, কারণ বিডিও রাজারহাটের হচ্ছে এআরও ছিল। তো বলছে আমাকে আরও না বললে আমি দিতে পারবো না। তো তার একদিনের মধ্যে ওটা আপলোড করে ফর্ম 20টা, মানে আমাকে ফিজিক্যালি দিল না কিন্তু আপলোড করে দিল। আপলোড যখন করে তখন আমরা দেখি যে এইরকম একটা ডিসক্রিপেন্সি হয়েছে। ইভিএম এর ম্যানিপুলেশন হয় না, এই ম্যানিপুলেশনটা ইভিএম এ হয় না, এটা হয় ইভিএম এর সংখ্যাগুলো যখন ট্যাবুলেট করা হয় তখন হয়। তো এটা এখানে হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু যেহেতু বুথটা এরকম একটা বুথ, যে বুথটা আমরা লিড করেছি লাস্ট পঞ্চায়েতেও, এবং ডেমোগ্রাফিক্যালি ইট ইজ ভেরি unlikely that booth will vote overwhelmingly in favor of BJP, so there is something wrong there. এবার এই বুথটায় কি হয়েছিল, ওরা যখন মানে করেছিল তখন ওদের 52টা ভোট একটা এক্সট্রা পড়ে গেছিল। আমি কি বলেছি ওটা? হ্যাঁ, মক বলে। তো সেটার জন্য ভিভিপ্যাট কাউন্টিং লাগে। তো এখন এইটা যদি আমি শিওর যে সত্যি সত্যি ভিভিপ্যাট কাউন্টিং যদি হয়, মানে তাহলে এই রেজাল্ট থাকবে না। তাতে কে জিতবে কে হারবে আমি জানি না, কিন্তু এই বুথটার ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির এত ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা আমি খুব মানে ক্যাটেগরিক্যালি তোমাদেরকে বলতে পারি। In this middle of the conversation, you said that you tried to go, but you were not allowed. What was that? They were like barricading the whole But place. So police were not allowing anybody to go in, and I was But also when? late. When? Second morning. Second morning. First day was 5th not a problem. 5th May, जब सुबह में काउंटिंग का इंफॉर्मेशन आया, Were the other two candidates there? BJP. I am sure the BJP candidate was there, but I don't think. And why do you think he was there? गाड़ी देखी आपने? हाँ, because उसका गाड़ी भी था, और वो उसका बाद में तो वीडियो आया वो काउंटिंग सेंटर से। CPIM ISF उम्मीदवार सप्तजित देव ने ऑल्ट न्यूज़ से बातचीत में कई सवाल उठाए। उन्होंने पूछा, पुनर्गणना की मांग आखिर किसने की? कितने राउंड दोबारा गिने गए? उम्मीदवारों और एजेंटों को आधिकारिक सूचना क्यों नहीं दी गई? और सबसे महत्वपूर्ण, एक मुस्लिम बहुल बूथ में बीजेपी को इतना भारी समर्थन कैसे मिल गया? देव का आरोप है कि पूरी प्रक्रिया पारदर्शी नहीं थी। हालांकि बीजेपी इन आरोपों को पूरी तरह खारिज करती है। जब ऑल्ट न्यूज़ ने बीजेपी विधायक पीयूष कनोडिया से पूछा कि मुस्लिम बहुल बूथ में बीजेपी को 97% वोट कैसे मिले, तो उनका जवाब था, लोगों ने हमें वोट दिया है, नतीजे खुद बोलते हैं। उन्होंने किसी भी तरह की गड़बड़ी के आरोप को सिरे से खारिज कर दिया। दोस्तों, यहाँ सबसे ज़रूरी बात समझने की है, इस समय कोई भी अदालत या चुनाव आयोग ये नहीं कह रहा था कि चुनाव में धांधली हुई है, और ना ही ऑल्ट न्यूज़ अपनी रिपोर्ट में कोई अंतिम निष्कर्ष देता है। लेकिन रिपोर्ट कई ऐसे सवाल ज़रूर उठाती है जिनका जवाब अभी तक स्पष्ट नहीं है। क्या सचमुच एक मुस्लिम बहुल इलाके ने रिकॉर्ड संख्या में बीजेपी को वोट दिया? अगर दिया तो बगल वाले बूथ पर तस्वीर बिल्कुल उलट क्यों थी? काउंटिंग का अतिरिक्त राउंड क्यों हुआ? और बूथ 164 का नतीजा पूरे चुनाव को कैसे पलट दिया? इन सवालों का जवाब शायद चुनाव आयोग विस्तृत जांच या आधिकारिक स्पष्टीकरण से ही मिल सकेगा। फिलहाल इतना ज़रूर कहा जा सकता है कि पश्चिम बंगाल के राजाहट न्यू टाउन का बूथ नंबर 164 भारतीय चुनावी राजनीति की सबसे चर्चित पहलियों में से एक बन चुका है। और जब तक इन सवालों के जवाब नहीं मिलते, इलाके के लोगों का एक सवाल लगातार गूंजता रहेगा, हमारे वोट कहाँ गए? जी हाँ, हमारे वोट कहाँ गए? दासोतंत्र।